নিলে কখনো একটা সুন্দর ব্যাংক স্টেটমেন্ট পাবেন না। ব্যাংক লোন নিলে আপনি কিছু ট্রিক্স মেনে যদি আপনি ব্যাংক লোন নিতে পারেন, ব্যাংক লোন থেকেও অনেক সুন্দর স্টেটমেন্ট পাওয়া যায়। নরমালি ইউরোপের দেশগুলা যেমন হাঙ্গেরি, ইতালি, লিথুনিয়া, লাতভিয়া, পোল্যান্ড, ফিনল্যান্ড এগুলার জন্য ২ ধরনের ব্যাংক স্টেটমেন্ট হয়ে থাকে। একটি হচ্ছে এটিআর এবং একটি হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। আমরা সর্বপ্রথম সেভিংস অ্যাকাউন্ট নিয়ে কথা বলব। কজ হচ্ছে প্রত্যেকটা এম্বাসি অথবা প্রত্যেকটা ইমিগ্রেশন অথরিটি হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্টটাকে বেশি প্রেফার করে। কারণ হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের বিশ্বাসযোগ্যতা অথবা ট্রান্সেকশন অথবা ৬ মাস ধরে আপনার একটা লেনদেন সেটা আ ভিন্ন হয়ে থাকে ফিক্সড ডিপোজিট থেকে। সো চলেন আপনি কিভাবে হচ্ছে আ সেভিংস অ্যাকাউন্টে একটা সুন্দর ট্রান্সেকশন সহ ২-৩ পেজের একটা স্টেটমেন্ট আপনার জন্য সুন্দর একটা স্টেটমেন্ট রেডি করতে পারেন। আমরা এই ব্যাপারে কথা বলি। নরমালি এখন হচ্ছে ২০২৫ সালের অক্টোবর মাস। সো আপনি যদি ২০২৬ সালের সেপ্টেম্বর ইনটেকে এপ্লাই করার চিন্তাভাবনা করে থাকেন, সো এখন থেকে আপনি এই ভিডিওটি ফলো করে একটা সুন্দর ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে পারেন। আর যদি আপনি ২০২৬ সালের ফেব্রুয়ারি ইনটেকে অলরেডি এপ্লাই করে ফেলেছেন অথবা এপ্লাই করবেন চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য না। কারণ এখন হচ্ছে আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে সময় নেই ব্যাংক স্টেটমেন্ট রেডি করার। সো চলেন আমরা কথা শুরু করি। সো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে যারা ২০২৬ সালের সেপ্টেম্বর ইনটেকে এপ্লাই করবেন তাদের হচ্ছে আ এখনই আপনার স্পন্সর নামে একটা সেভিংস অ্যাকাউন্ট যেকোনো ব্যাংকে খুলে ফেলতে পারেন। আর অ্যাকাউন্ট যদি আগে থেকে থাকে তাহলে তো আরো ভালো। সো আমি ধরে নেই আপনার স্পন্সরের একটি সেভিংস অ্যাকাউন্ট আছে। সো আগামীকালকে হচ্ছে অক্টোবরের ২৫ তারিখ। সো অক্টোবরের ২৫ তারিখে আপনি যেটা করতে পারেন, যেটা হচ্ছে আপনার ডিপোজিট যেটা বলে আরকি আপনার অ্যাকাউন্টে কয়েক ধরনের ডিপোজিট করতে পারেন। একটা হচ্ছে ক্যাশ ডিপোজিট, একটা হচ্ছে অনলাইন ট্রান্সেকশনের মাধ্যমে ডিপোজিট, আরেকটা হচ্ছে এটিএম ডিপোজিট। সো ধরে নিলাম আপনি সর্বপ্রথম আগামীকালকে অক্টোবর ২৫ তারিখ আপনি আপনার সেভিংস অ্যাকাউন্ট যেটা আপনার স্পন্সরের নাম আছে সেখানে আপনি একটা অ্যামাউন্ট ডিপোজিট করবেন। ব্যাংক ডিপোজিট সেটা হচ্ছে ক্যাশ ডিপোজিট। সেটা একটা র‍্যান্ডম অ্যামাউন্ট লাইক হতে পারে ২০-৩০ হাজার টাকা অথবা ৫০-৬০ অথবা ৭০,৫৫০ টাকা। এরকম একটা অ্যামাউন্ট আপনি আগামীকালকে আপনার অ্যামাউন্টে ২৫ তারিখে আপনি আপনার স্পন্সরের অ্যাকাউন্টে ডিপোজিট করলেন। ২৫ তারিখ করার পর আপনি ৩-৪ দিন গ্যাপ দিয়ে ২৯ তারিখ অথবা ২৮ তারিখে আবার আরেকটি র‍্যান্ডম অ্যাকাউন্ট আপনি আপনার স্পন্সরের অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন অ্যামাউন্টটা যাতে রাউন্ড ফিগার না হয়। লাইক সবসময় ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০, ৬০,০০০ এরকম যাতে না হয়। সবসময় চেষ্টা করেন ভাঙা অ্যামাউন্ট লাইক ৳৬০,৫৫০ টাকা, ৳৬০,৪৩০ টাকা, ৳৩৫,৫৫০ টাকা এইরকম একটা অ্যামাউন্ট দেওয়ার জন্য রাউন্ড ফিগারটা এভয়েড করার জন্য। সো আপনি যখন আবার অক্টোবরে ২৮-২৯ তারিখে আরেকটা অ্যামাউন্ট ডিপোজিট করবেন সেটা হতে পারে ৮০,০০০ অথবা ৩০,০০০, ৩৫,০০০ বা ৪০,০০০ এরকম একটা অ্যামাউন্ট ডিপোজিট করবেন। তাহলে আপনার অ্যাকাউন্টে ২ টা ডিপোজিট হলো। পরবর্তী আবার ৩-৪ দিন পরে আপনি আরো একটা ডিপোজিট করবেন। সেটাও তেমন একটা র‍্যান্ডম অ্যাকাউন্ট লাইক সেটা হতে পারে ১,০০,০০০ এর কাছাকাছি অথবা ১,১০,০০০-১৫,০০০ এরকম অথবা আরো কম ৫০-৬০,০০০ যে ধরনের একটা র‍্যান্ডম অ্যাকাউন্ট আপনি আবারও ডিপোজিট করলেন। তাহলে আপনার হচ্ছে অক্টোবরের ৫-৬ তারিখে আপনার অ্যাকাউন্টে অ্যামাউন্ট দাঁড়ালো ৳১,৫০,০০০ প্লাস একটা অ্যামাউন্ট দাঁড়ালো প্লাস ৩ টা ডিপোজিট হলো। সো পর ৩-৪ টা ডিপোজিট করার পরে আপনি আপনার অ্যাকাউন্টে একটা উইথড্র করবেন। লাইক সেটা হতে পারে এটিএম কার্ডের ইউজ করার মাধ্যমে উইথড্র, সেটা হতে পারে আপনার চেকের মাধ্যমে উইথড্র অথবা সেটা হতে পারে অনলাইন ট্রান্সেকশনের মাধ্যমে উইথড্র। তবে সবসময় চেষ্টা করুন আপনার ডিপোজিটের যে অ্যামাউন্ট ওইটা থেকে অনেক কম একটা অ্যামাউন্ট আপনার উইথড্র করার। লাইক আপনার অ্যাকাউন্টে যদি ৩-৪ টা ডিপোজিট করার পরে ৳১,৮০,০০০ টাকা হয় আপনি কি করেন ৳২০,১৫০ টাকা আপনি উইথড্র করতে পারেন অথবা ৳২৫,৪৫০ টাকা আপনি উইথড্র করতে পারেন। যাতে অ্যামাউন্টটা খুব একটা বেশি না কমে। একটা উইথড্র করার পরবর্তীতে আপনি আবার ৩-৪ টা ডিপোজিট করবেন। ২-৩ দিন ৪ দিন গ্যাপ দিয়ে লাইক অক্টোবরের ১৫ তারিখে একটা ডিপোজিট করলেন, অক্টোবরের ১৯ তারিখে একটা ডিপোজিট করলেন, অক্টোবরের ২২-২৩ তারিখ একটা ডিপোজিট করলেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন সবসময় চেষ্টা করবেন ক্যাশ ডিপোজিট এইটা এড়িয়ে চলার। লাইক একসাথে টানা ৫-৬ টা বা ১০ টা ক্যাশ ডিপোজিট আপনি এড়িয়ে চলবেন। কারণ নরমালি আপনি যখন ক্যাশ ডিপোজিট গুলা করবেন এইটা হচ্ছে আপনার সোর্স অফ ফান্ড এর দিকে কোয়েশ্চেন তুলে ফেলবে যদি আপনি টানা ক্যাশ ডিপোজিট করতে থাকেন। বাট আপনি যদি অনলাইন ট্রান্সেকশন লাইক বাংলাদেশে বর্তমানে প্রত্যেকটা ব্যাংকে অ্যাপস আছে। যাদের অ্যাপস এর মাধ্যমে লেনদেন অনেক সহজ এবং অনেক ইজিলি আপনি লেনদেন করতে পারেন। আপনি ২-১ টা ক্যাশ ডিপোজিট করলেন, ২-১ টা অ্যাপস এর মাধ্যমে লেনদেন করলেন এবং ২-১ টা এটিএম বুথের মাধ্যমে আপনি ডিপোজিট করলেন। সেক্ষেত্রে হবে কি আপনার যে ট্রান্সেকশন গুলো এই ট্রান্সেকশন এর একটা ভ্যারাইটি থাকবে। সেই ট্রান্সেকশনে
একঘেয়ে টাইপের কোনো ট্রান্সেকশন হবে না। বিভিন্ন ট্রান্সেকশনের মিক্স থাকবে। সেটা আপনার স্টেটমেন্টের বিশ্বাসযোগ্যতাটা অথবা স্টেবিলিটিটা আরো বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, লাইক আপনার কোনো আত্মীয়স্বজন যারা হচ্ছে ব্যাংক অ্যাপস ইউজ করে অথবা এক্সপার্ট অথবা ২-১ জন বন্ধু-বান্ধবকে বলে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার বাবার অ্যাকাউন্টে যখন টাকা প্রয়োজন হবে, লাইক আপনি যদি ২-১ টা ক্যাশ ডিপোজিট করে ফেলেন, সেক্ষেত্রে ৩ নাম্বার বা ৪ নাম্বার ডিপোজিটের ক্ষেত্রে আপনি আপনার বন্ধুর অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করে দিলেন অথবা আত্মীয় যেই কোনো রিলেটিভস এর অ্যাকাউন্টে ডিপোজিট করে দিলেন। সে আপনাকে অনলাইন ট্রান্সফারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিল। এইভাবে আপনি যখন উইথড্র করবেন সবসময় আপনি ক্যাশ উইথড্র বা চেক উইথড্রটা এভয়েড করবেন। মাঝে, মাঝে আপনি চেক দিয়ে করবেন, মাঝে, মাঝে এটিএম দিয়ে করবেন, মাঝে, মাঝে আপনি আবার আপনার অ্যাকাউন্ট থেকে আপনার রিলেটিভ অথবা ফ্রেন্ডকে টাকাটা পাঠিয়ে দিলেন। সেক্ষেত্রে কি হবে, আপনি মাস শেষে যখন স্টেটমেন্টটা হাতে নিবেন আপনার নিজের কাছেই ভালো লাগবে যে না, আপনার স্টেটমেন্টটা কখনো একরকম না। স্টেটমেন্টে বিভিন্ন ধরনের ট্রান্সেকশন আছে, বিভিন্ন ভ্যারাইটিস আছে। সো এই জিনিসগুলা সবসময় মেইনটেইন করবেন যে এক ধরনের ট্রান্সেকশন। অনেকে কি করে টানা শুধু গিয়ে ব্যাংকে ক্যাশ ডিপোজিট করতে থাকে। এই জিনিসটা এভয়েড করবেন। অথবা অনেকে কি করে ব্যাংকে না গিয়ে শুধু অনলাইনে ট্রান্সেকশন করতে থাকে। এই জিনিসটাও এভয়েড করবেন। সবসময় চেষ্টা করবেন মিক্সড ট্রান্সেকশন ইউজ করা। সো এটা গেল একটা পয়েন্ট। আর সবসময় আরেকটা পয়েন্ট মাথায় রাখবেন যে আপনি যখন ডিপোজিট করবেন, লাইক আপনি নভেম্বর মাস পুরাটা ডিপোজিট করার পরে বা পুরাটা আপনি ট্রান্সেকশন করার পরে আপনার অ্যাকাউন্টে অ্যামাউন্ট দাঁড়ালো গিয়ে ধরে নিলাম আমি ৩,৫০,৫৬৫ টাকা সাপোজ একটা অ্যামাউন্ট। সো চেষ্টা করবেন ডিসেম্বর মাস পুরাটা মাস ট্রান্সেকশন করার পরে আপনার অ্যামাউন্টটা যাতে ৩,৬৫,৫৫০ টাকা থেকে না কমে, যাতে বাড়ে। ৪ লাখ হয়, ৫ লাখ হয় অথবা ৬ লাখ হয়। বাট ৩,৬৫,০০০ টাকা থেকে যাতে না কমে আসে। এই একটা জিনিস মাথায় রাখবেন। আর সবচেয়ে বড় যে আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনার ট্রান্সেকশনের যে অ্যামাউন্ট গুলা, লাইক আপনি নরমালি যদি লাখের নিচে ট্রান্সেকশন করেন যে ৮০,০০০, ৯০,০০০, ৩০, ৪০ এইভাবে ট্রান্সেকশন করেন, তাহলে আপনি চেষ্টা করুন ফ্লোটা ওইভাবে সাজানো, ওইভাবে ধরে রাখার। এমনভাবে ট্রান্সেকশন করবেন, এমন গ্যাপ দিয়ে ট্রান্সেকশন করবেন, যাতে করে এমবাসি ফেস করার আগে আপনার অ্যাকাউন্টে ২০ লাখ অথবা ১৫ লাখ অথবা ১২ লাখ, যেটা আপনার এমবাসির রিকোয়ারমেন্ট, ওইরকম একটা অ্যামাউন্ট জমা হয়ে যায়। আর সবচেয়ে বড় যে একটা জিনিস চিন্তা করবেন, আমরা বেশিরভাগ বাঙালিরা কি করি, আ ৬ মাসের স্টেটমেন্ট এমবাসি চায়। আমরা কি করি, ১ম ৪ মাস কোনো ট্রান্সেকশন বা না করে কি করি, লাস্ট ২ মাস এমবাসি পেজ করার আগে এম্বাসি ফেস করার আগেও হঠাৎ করে ৫-৭ লাখ টাকা করে ২-৩ টা ডিপোজিট করে আমরা অ্যাকাউন্ট ২০ লাখ টাকা দিয়ে ভর্তি করে ফেলি। এই কাজটা যারা করবেন তাদের ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। কজ নরমালি আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার এম্বাসি চাইলেও আপনার কাছে ৬ মাসের স্টেটমেন্ট, আপনার ৬ মাসের ভিতরে ১ম ৪ মাসে আপনার কোনো লেনদেন নেই। লাস্ট ২ মাসে যখন এতগুলা টাকা এসে ঢুকে যাবে, তখন আপনার স্টেটমেন্টটা বিশ্বাসযোগ্যতাটা হারায় ফেলে। এম্বাসি চায় আপনার কাছ থেকে ৬ মাসের একটা সুন্দর একটা স্টেটমেন্ট। সো আপনি যদি ওইটা না করে উল্টা কাজটা করেন, তাহলে আপনার ভিসা রিজেক্ট হবে, এটাই স্বাভাবিক। সো সবসময় একটা জিনিস, আর একটা জিনিস মাথায় রাখবেন যে কখনো একসাথে ৫-৬ লাখ টাকা ডিপোজিট করবেন না। আপনি যে ফ্লোতে ডিপোজিট করেন নরমালি ওই ফ্লোতে ডিপোজিট করবেন। সো এমনভাবে আপনি স্টেটমেন্টটা চিন্তা করে রাখবেন যাতে করে আপনার নির্দিষ্ট সময়ের আগে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকাটা ঢুকে যায়। আর নরমালি যদি আপনি ২ লাখ, ১.৫ লাখ করে ডিপোজিট করেন, সেটার হিসাব হচ্ছে ডিফারেন্ট। এই গেল হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্টের বা সেভিংস অ্যাকাউন্টের হিসেব। সো আমাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে লোন নিয়ে আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখায়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি লোন নিলে কখনো একটা সুন্দর ব্যাংক স্টেটমেন্ট পাবেন না। না পাওয়ার কারণ যেটা হচ্ছে, আপনি যদি ২০ লাখ টাকা লোন নেন, ব্যাংক কখনো আপনাকে ১০,০০০, ১৫,০০০ এইভাবে লোন দিবে না। ব্যাংক আপনাকে ২ টা ডিপোজিট অথবা ২ টা অথবা ৩ টা অথবা ৪ টা সর্বোচ্চ ট্রান্সেকশনে আপনার অ্যাকাউন্টে ২০ লাখ টাকার ইন করে দিবে। তো তাহলে আপনি চিন্তা করেন, আপনার অ্যাকাউন্টে ৬ মাস থেকে কোনো ট্রান্সেকশন নাই, বাট আপনার এম্বাসি ফেস করার পরে আপনার ৪ টা ট্রান্সেকশন আপনার অ্যাকাউন্টে ২০ লাখ টাকা ঢুকে গেছে বা ২০ লাখ টাকা চলে এসেছে। তাহলে এই অ্যাকাউন্টের বিশ্বাসযোগ্যতা কতটুকুই বা আছে, আপনি নিজের দিক থেকে চিন্তা করেন। বাট আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট তো নিতেই হয়। বাংলাদেশে বেশিরভাগ স্টুডেন্ট এমন যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে আমাদের মতো, তাদের হচ্ছে ব্যাংক লোন নেওয়াই লাগে। সো ব্যাংক লোন নিলে আপনি কিছু ট্রিক্স মেনে যদি আপনি ব্যাংক লোন নিতে পারেন, ব্যাংক লোন থেকেও অনেক সুন্দর স্টেটমেন্ট পাওয়া যায়। যদি আপনাদের এই ব্যাপারে কোনো ভিডিও বা বিস্তারিত আলোচনা দরকার হয়, নিচে কমেন্ট করেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনার ব্যাংক লোন নিয়ে আলাদা একটা সুন্দর ভিডিও দেওয়ার জন্য, যেখানে হচ্ছে আপনি কিভাবে ব্যাংক লোন নিয়ে সুন্দর একটা ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে পারেন সেই ব্যাপারে আমরা আলোচনা করব। এ হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্টের কথা। এবার আমরা চলে আসি ফিক্সড ডিপোজিটের কথা।
যেমন হাঙ্গেরি, ইতালি বা লিথুনিয়া এই দেশগুলা কিন্তু আপনার ফিক্সড ডিপোজিট বা এফডিআর যেটাকে বলো এই জিনিসগুলো প্রেফার করে না। নরমালি আপনার যদি এমন অবস্থা হয় যে না আপনার ফিক্সড ডিপোজিট দিতে হবে এছাড়া আপনার কোনো ওয়ে নাই। তো সেক্ষেত্রে আপনি একটা জিনিস ফলো করতে পারেন ফিক্সড ডিপোজিটের সাথে একটা সেভিংস অ্যাকাউন্ট। লাইক আপনার ফিক্সড ডিপোজিট যদি হয়ে থাকে ৳২০,০০,০০০ বা ৳২৫,০০,০০০ আপনার ৫, ৭ অথবা ৳১০,০০,০০০ একটা সেভিংস অ্যাকাউন্ট ৬ মাসের ট্রান্সেকশন সহ দেখান। তাতে করে হচ্ছে আপনার ২ টার যে একটা মিক্সের যে একটা কম্বো হবে সুন্দর একটা আপনার ব্যাংক স্টেটমেন্ট হবে। আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা আল্লাহ যদি চায় তাহলে ভালো থাকতে পারে। আ সো এই জিনিসটা মেইনটেইন করবেন। এফডিআর এর সাথে অলওয়েজ একটা সেভিংস অ্যাকাউন্টের কম্বিনেশন তৈরি করা। তাহলে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টটা সুন্দর হবে। সো আজকে এই পর্যন্তই। যাদের ব্যাংক লোন সম্পর্কিত ভিডিও অথবা অন্য যেকোনো বিষয় সম্পর্কিত ভিডিও প্রয়োজন তারা নিচে কমেন্ট করতে পারেন অথবা আপনি যদি কোনো জিনিস না বুঝে থাকেন আমাকে পার্সোনালি আমার ফেসবুকে নক করতে পারেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। সো ধন্যবাদ সবাইকে ইউরো অ্যাডভেঞ্চার এর সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।